বৈপ্লবিকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ, আমি চ্যানেলের হোস্ট। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেল দেখছেন তাদেরকে বলে রাখি যে আমরা মেনলি ক্লাসিক অ্যান্ড কন্টেম্পোরারি লিটারেচার নিয়ে কথাবার্তা বলি এবং রিলেটেড টপিকস নিয়ে আলোচনা করি। কন্টেন্ট পছন্দ হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে ওয়েলকাম ব্যাক অ্যাজ অলওয়েজ। থাম্বনেলে দেখে নিয়েছেন যে আজকে আমরা জ্ঞানপীঠ পুরস্কার নিয়ে আলোচনা করব। জ্ঞানপীঠ ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান। একদম শুরু হওয়া থেকে এখনও পর্যন্ত ভারতের সেরা যারা সাহিত্যিক, পুরুষ মহিলা নির্বিশেষে, তারা এই পুরস্কার পেয়েছেন, ভবিষ্যতেও পাবেন। পশ্চিমবঙ্গ থেকে, বাংলা থেকেও, বাংলায় লেখালেখি করেও কিন্তু এই পুরস্কার পেয়েছেন। তাদের নিয়ে আজকে আলোচনা করব এবং খুব ডিটেলসে যাওয়ার আগে একটা বলে রাখি যে ঠিক যেরকম জ্ঞানপীঠ ও বাঙালি এই থাম্বনেলটা যেরকম ছিল, সাহিত্য একাডেমিতে বাঙালি লেখক লেখিকারা কী পুরস্কার পেয়েছেন, কীরকমভাবে পেয়েছেন সরি, তাই নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও আছে, চাইলে সেটা চেক করতে পারেন। ইনফ্যাক্ট আমি রিকোয়েস্ট করবো যে ওটা চেক করুন, তাহলে জ্ঞানপীঠ আর সাহিত্য একাডেমি একসঙ্গে জানা থাকলে সম্পূর্ণ একটা ধারণা তৈরি হবে। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে সাহিত্য একাডেমির ভিডিওটা কিন্তু আপনারা চেক করতে পারেন। কী কী থাকবে আজকের ভিডিওতে: জ্ঞানপীঠ পুরস্কার কী, জ্ঞানপীঠ পুরস্কারের ইতিহাস, কত অর্থমূল্য কত পাওয়া যায়, তার সঙ্গে সঙ্গে কী পাওয়া যায় সেই সব নিয়ে একটা ডিটেলস, এবং এখনও পর্যন্ত কতজন জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন সেগুলো থাকবেই। বাঙালি লেখক লেখিকারা যারা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন তাদের একটা বিবরণ থাকবে, খুব সংক্ষিপ্ত বিবরণ, তার কারণে এই ডিসকাশনটা অথর ফোকাস নয়। একজন লেখক বা লেখিকা তিনি সারা জীবন কী লিখেছেন, কিভাবে লিখেছেন, তার জীবন বৃত্তান্ত, এগুলো এখানে আলোচনা হবে না। অথর ফোকাসড ভিডিও আলাদা করে আসবে সামনে থেকেই, চিন্তাভাবনা করছি বহুদিন ধরেই। একজন বিখ্যাত লেখক বা লেখিকাকে ধরে তাদের সারাটা জীবন, তাদের জীবনবোধ, মূল্যবোধ, লেখালেখি, পুরস্কার কী পেয়েছেন সেগুলো আলাদা করে ভিডিও আসবে। সেটা করার দরকার আছে, কারণ আমরা লেখক লেখিকা সম্বন্ধে খুব বেশি কিছু জানি না সবসময়, যেটা কিন্তু জানলে তাদেরকে ইভ্যালুয়েট করতে আর একটু সুবিধা হয়। এবং সারা ভারতে 8 শিডিউলে যে টোটাল 22টা ভাষা আছে খুব সম্ভবত, তার সঙ্গে গুজরাটি এবং ইংরাজি, এই ভাষায় কোন ভাষায় কীরকমভাবে জ্ঞানপীঠ পেয়েছে, বাংলা ভাষাই বা সেই জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকদের তালিকায় সেই তালিকাটাতে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখব। আমরা একটা জেন্ডার লেন্স দিয়ে দেখার চেষ্টা করব যে এই পুরস্কারটা কতজন পুরুষ পেয়েছেন, মহিলা পেয়েছেন বা কী হয়েছে ব্যাপারটা। 2000 সাল থেকে, মানে এখন 25-এ দাঁড়িয়ে আছি, 2000 সাল থেকে গত 25 বছরে বাংলায় কটা পুরস্কার এসছে, কারা কারা পেয়েছেন সেটাও একটা দেখবার চেষ্টা করব। এবং সব থেকে শেষে থাকবে হচ্ছে প্রেডিকশন। এখন যারা লিখছেন, যারা এখনও জ্ঞানপীঠ পাননি কিন্তু এখনও লিখছেন, অল্প বয়সে লিখছেন, মাঝ বয়সে লিখছেন বা বেশি বয়সে, যাই হোক না কেন, যারা জীবিত আছেন এবং লেখালেখি এখনও করছেন, তাদের মধ্যে কারা জ্ঞানপীঠ পেতে পারে বলে আমাদের মনে হয়। এটা একটা প্রেডিকশন, মানে মেলার কোনো দায় আমার নেই, কিন্তু যেটা মনে হয় সেটাই বলবো অনেস্টলি, সেখানে আপনারা অবশ্যই অ্যাড করতে পারেন। তো এই থাকবে আজকের ভিডিওতে, চলুন এবার ভিডিওটুকু বলি। তো এই প্রথম সেগমেন্টটাতে যেটা বলবো সেটা হচ্ছে যে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড সম্বন্ধে বেশ কিছু তথ্য আপনাদের জানাই, যেগুলো আপনাদের অজানাও থাকতে পারে। এটা হচ্ছে ভারতের সবথেকে পুরনো এবং সবথেকে প্রেস্টিজিয়াস লিটারেরি অ্যাওয়ার্ড, এবং প্রতি বছর দেওয়া হয়। ভারতীয় জ্ঞানপীঠ এই সংস্থা থেকে দেওয়া হয় ফর দেয়ার আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টুয়ার্ডস লিটারেচার। বুঝতেই পারছেন, 1961 সালে এই অ্যাওয়ার্ডটা প্রথম দেওয়া হয়, 1961 সাল থেকে দেওয়া চলছে। এবং এই অ্যাওয়ার্ডের জন্য যে ভাষাগুলো এলিজিবল সেটা হচ্ছে 8 শিডিউল অফ দ্য কনস্টিটিউশনে যে ভাষা 22টা ভাষা আছে, এবং ইংরাজি ভাষা, অর্থাৎ এই টোটাল 23টা ভাষা, যার মধ্যে 22টা 8 শিডিউলে রয়েছে আর একটা ইংরাজি। এই 23টা ভাষা থেকে কিন্তু এই পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কারের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এখানে কোনো পস্থুমাস রেফারেল নেই, অর্থাৎ লেখক বা লেখিকা যদি মারা যান, অর্থাৎ মৃত লেখক লেখিকাদের কিন্তু এখানে পুরস্কার দেওয়া হয় না, তাদেরকে জীবিত থাকতে হবে এই পুরস্কারের জন্য। 1965 সালে 1965 থেকে 1981 পর্যন্ত এই পুরস্কার দেওয়া হতো কোনো একজন লেখক বা লেখিকার সবথেকে ভালো বইটির জন্যে, যেটা হচ্ছে ফর দেয়ার মোস্ট আউটস্ট্যান্ডিং ওয়ার্ক, এইটার জন্য দেওয়া হতো। কিন্তু তারপরে 1981 পরে এই নিয়মটা পরিবর্তন হয়ে যায়। 1981 পরে যেটা হয়, শেষ 20 বছরে তাদের মানে সাহিত্যে তাদের কন্ট্রিবিউশনের জন্য, শেষ 20 বছর, অর্থাৎ যে বছরে লেখক বা লেখিকা পুরস্কার পাবেন সেই বছরে যদি কোনো লেখা বেরোয় সেটাকে ইনক্লুড করা হয় না। তার আগের 20 বছরের সাহিত্যে যে অবদান, তার জন্য কিন্তু এই পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কারে দেওয়া হয় একটা প্লাক দেওয়া হয়, ক্যাশ প্রাইজ দেওয়া হয়, এবং
একটি ব্রোঞ্জ রেপ্লিকা দেওয়া হয় মা সরস্বতীর বা সরস্বতী ঠাকুরের, যেভাবে বলেন, এইগুলো দেওয়া হয়। প্রথমবারের জন্য এই পুরস্কার পান হচ্ছে মালায়ালাম লেখক জি শঙ্করা কুরুপ, তার ওডাকুড়াল বইটার জন্যে, যেটার ইংরাজি অনুবাদ আছে দ্য বাম্বু ফ্লুট। বইটা আমি পড়িনি। এই বইটা 1950 সালে প্রকাশিত হয়েছিল। 1965 সালে এই পুরস্কার দেওয়া হয় এবং 1950 সালে প্রকাশিত হয়েছিল ওডাকুড়ালের জন্য। জি শঙ্করা কুরুপ মালায়ালাম রাইটার, নিশ্চয়ই মালায়ালাম সাহিত্যের একটা ভীষণ গর্বের বিষয় হবে তার এই পুরস্কার পাওয়া। তো এইটা, আর এই যে পুরস্কার যা দেওয়া হয়, সেই পুরস্কারের অর্থমূল্য চেঞ্জ করা হয় হচ্ছে 1981 খ্রিস্টাব্দে। 1981 সালে যে প্রাইজ মানিটাকে বাড়িয়ে 1.5 লাখ টাকা করা হয়। তার আগে টাকাটা আরও অনেক বেশি কম ছিল, অনেকটাই কম ছিল। 1981 সালে গিয়ে ওটাকে 1.5 লাখ টাকা করা হয় প্রাইজ মানিটাকে। 2015 সালে পুরস্কারের অর্থমূল্যর আবার পরিবর্তন আসে, সেটাকে 11 লাখ করা হয়। ন্যাচারালি 1981 সালে গিয়ে 1915 সালে গিয়ে 1.5 লাখ টাকা অর্থমূল্য, এটা একদমই সামঞ্জস্যপূর্ণ নয় আর কি। তো এই অ্যাওয়ার্ড এখনও পর্যন্ত 57 জন লেখককে দেওয়া হয়েছে এবং 8 জন লেখিকাকে দেওয়া হয়েছে। জেন্ডার পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে খুবই স্কিউড টুয়ার্ডস মেল, তো সেটা আছে। আর আরও একটা যেটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ভাষা 1 বছরে পুরস্কৃত হচ্ছে, যে ভাষার বই, সেই ভাষা তার পরের 2 বছরের জন্য কিন্তু মনোনীত হবে না। অর্থাৎ যদি কোনো বাঙালি পুরস্কার পান 2025 সালে ফর এক্সাম্পল সেক, তাহলে 2026 এবং 27-এ কিন্তু সেই ভাষা পুরস্কারের জন্য আবার মনোনীত হবে না। 2028-এ গিয়ে আবার মনোনীত হবে। এই ছিল প্রথম সেগমেন্ট। এই সেগমেন্টে দেখে নেব যে বাংলা ভাষায় লেখালেখি করে কজন বাঙালি এই পুরস্কার পেয়েছেন, বা বাংলা থেকে অন্য কোনো ভাষায় লেখালেখি করে কজন পুরস্কার পেয়েছেন। অর্থাৎ বাঙালি হতে হবে, সেই বাংলা ভাষাতে লিখলেও আমরা বলবো, ইংরাজি ভাষাতে লিখলেও আমরা বলবো, সেটা আমরা দেখে নিই। 1965 সালে যেরকম বললাম যে প্রথম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, 1966 সালে অর্থাৎ সেকেন্ড ইয়ারেই পেয়েছিলেন হচ্ছে নানাদান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, একজন স্টলওয়ার্ড। নতুন করে তিনি কী ছিলেন এটা বলা বাহুল্য। খুব ছোট্ট করে একটা তার সামারি দিয়েছি, তিনি কী করেছেন, কী লেখালেখি করেছিলেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1898 জন্ম এবং 1971 তিনি মারা যান। তিনি 65টা উপন্যাস লিখেছিলেন, 53টা গল্পের বই, 12টা নাটক, 4টে প্রবন্ধের বই, 4টে অটোবায়োগ্রাফি এবং 2টো ভ্রমণ বৃত্তান্ত এই তিনি লিখেছিলেন। তার জীবৎকালে তিনি রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, পদ্মশ্রী, পদ্মভূষণ পেয়েছিলেন এবং 1971 সালে দ্বিতীয় বাঙালি হিসাবে তিনি নোবেল প্রাইজের জন্য মনোনীত হয়েছিলেন, সাহিত্যে নোবেল প্রাইজের জন্য। এবং যে বছর মনোনীত হয়েছিলেন সে বছর সেই পুরস্কারটি পেয়েছিলেন none other than পাবলো নেরুদা। এরপরে 1971 সালে জ্ঞানপীঠ পুরস্কার পান বিষ্ণু দে, আরেকজন স্টলওয়ার্ড। বিষ্ণু দে, তিনি, তার জন্ম 1909 এবং মৃত্যু 1982-তে। তিনি মডার্নিজম এবং পোস্ট মডার্নিজমের উপরে কবিতা লিখতেন। প্রতিবাদী কবি ছিলেন এবং তার পদাঙ্ক অনুসরণ করেন জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, সুধীরকান্ত দত্ত, অমিয় চক্রবর্তী ইত্যাদি। তো এনার সম্বন্ধে আজকে এইটুকুই বলবো, এনাকে নিয়ে আলাদা একটা ভিডিও করব আর কি, তাই এনাকে নিয়ে আজকে আর কিছু বলবো না আর কি। এরপরে 1976 সালে বাংলা, বাঙালি এবং পশ্চিমবঙ্গ একটা বিপ্লব ঘটায়। কী বিপ্লব ঘটায়? 1976 সালে আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পান। তিনি ভারতের প্রথম লেখিকা, প্রথম মহিলা যিনি এই পুরস্কারটি পান। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। 8 শিডিউলের এতগুলো ভাষা, 22টা ভাষা, ইংরাজি, সব মিলিয়ে এত বড় ভারতবর্ষ, এত মানুষ, এত লেখক লেখিকা, তাদের মধ্যে সবার প্রথম লেখিকা হিসাবে পুরস্কার পেয়েছিলেন জ্ঞানপীঠ আশাপূর্ণা দেবী, আমাদের সবারই শ্রদ্ধেয়। তার লেখা না পড়লে বাংলা সাহিত্য নিয়ে কথাবার্তা বলার খুব একটা মানে হয় না বলে অন্তত আমার মনে হয়। আশাপূর্ণা দেবীর জন্ম 1909, তিনি মারা যান 1995 সালে। এবং
তিনি জ্ঞানপীঠ পুরস্কার তো বললাম 1976 পদ্মশ্রী পেয়েছেন, ডিলিট পেয়েছেন যাদবপুর ইউনিভার্সিটি, রবীন্দ্রভারতী, বর্ধমান, এইসব জায়গা থেকে ডিলিট পেয়েছেন। বিশ্বভারতী ইউনিভার্সিটি তাকে 1989 সালে দেশিকোত্তম উপাধি দেন এবং সাহিত্য একাডেমি ফেলোশিপ পেয়েছিলেন 1994 সালে। তার সুবর্ণলতা বকুল কথা, প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা বকুল কথা পড়ে ফেলতেই হবে। এটা মানে পড়া উচিত কি উচিত না, এটা সঠিক প্রশ্ন নয়। সঠিক প্রশ্নটা হচ্ছে যে আপনি কি পড়েছেন কি পড়েননি। না পড়ে থাকলে অবশ্যই পড়ে ফেলবেন। আশাপূর্ণা দেবীকে নিয়েও আলাদা করে ভিডিও আসবে, এখানে আর কথা বাড়াবো না। 1991 সালে আসে পরবর্তী জ্ঞানপীঠ পুরস্কার এবং পান কবি সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায়ের খুব বেশি লেখা আমি পড়িনি, আমার একটু কম ধারণা আছে ওনার সম্বন্ধে এই মুহূর্তেও। যখন ওনাকে নিয়ে ভিডিও বানাবো সেপারেটলি, তখন নিশ্চয়ই আমি তার আগে নিজেকে সমৃদ্ধ করে নেব। জন্ম 1919, মৃত্যু 2003। তাকে পদাতিক কবি বলা হতো বা ফুড সোলজার পোয়েট বলে লেখা রয়েছে। তো এই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার সদস্য ছিলেন। সেটা যদিও লেখালেখির ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, খুব একটা গুরুত্বপূর্ণ হয়তো নয়। যাই হোক, তাকে নিয়ে যখন পরবর্তীকালে সম্পূর্ণ একটা ভিডিও বানাবো, তখন তার সম্বন্ধে নিশ্চয়ই আরও অনেক বেশি তথ্য নিয়ে আসবো আপনার জন্য। এর পরের জ্ঞানপীঠ প্রাপক আমার ব্যক্তিগতভাবে খুবই শ্রদ্ধার, তাকে খুবই শ্রদ্ধা করি। তার লেখার স্টাইল আমার খুব ভালো লাগে এবং মনে হয় যে লেখালেখি এরকম হওয়া উচিত। সবাই এরকম লিখবেন না অবশ্যই, ঠিক আছে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবী বাংলা সাহিত্যের জগতে স্টলওয়ার্ড, বামপন্থী ছিলেন। লেখালেখিতে তার যে কলমের ধার যাকে বলে, সেটা একেবারে অসাধারণ, রাজা মহারাজার তরোয়ালের ধারের মতন আর কি। জন্ম 1926, মৃত্যু 2016। বিখ্যাত বই আপনারা অনেকেই জানেন, সবাই জানেন হয়তো। 1084 মা, রুদালি, অরণ্যের অধিকার। তার মধ্যে অরণ্যের অধিকার আমি পড়েছি, 1084 মা ছোটোবেলায় পড়েছিলাম। এই মুহূর্তে রিভিশন করছি, ওই 48 পাতার মতন জায়গায় আছে, 119 পাতার বই। রুদালি আমি পড়িনি এখনও। যেমন বললাম, লেফটিস্ট ছিলেন এবং ট্রাইবাল পিপল, বিশেষত লোধা এবং সবর, এদের উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় বিভিন্ন রাজ্যে কাজ করেছেন তিনি। অনেক সাহিত্য পুরস্কার পেয়েছেন, তার মধ্যে সাহিত্য একাডেমিতে পেয়েছেন, জ্ঞানপীঠ, রামন ম্যাগসেসে পেয়েছেন এবং পদ্মশ্রী, পদ্মবিভূষণ পেয়েছেন। বেঁচে থাকলে তার সঙ্গে দেখা করতাম, তাকে এতটাই শ্রদ্ধা করতাম বা করি। মানুষ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার শ্রদ্ধা চলে যায় না। মহাশ্বেতা দেবীকে নিয়ে অবশ্যই একটা আলাদা করে ভিডিও বানাবো, দেখা যাক। 2016 সালে বাংলা ভাষায় লেখালেখি করে শেষ কোনো বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। তিনি হচ্ছেন শঙ্খ ঘোষ, সবারই প্রিয়। শঙ্খ ঘোষ বা চিত্তপ্রিয় ঘোষ, তার প্রথম নাম ছিল, জন্মের সময় নাম দেওয়া ছিল চিত্তপ্রিয় ঘোষ। জন্ম 1932, মৃত্যু 2021। তিনি কিন্তু পদ্মভূষণ পেয়েছিলেন 2011-তে, জ্ঞানপীঠ 2016 এবং সাহিত্য একাডেমি পেয়েছিলেন 1977-এ। তার অনেক বই আমি পড়েছি, আমার কাছে অনেক বই আছে, কিন্তু যেহেতু এইটা তাদেরকে নিয়ে বিস্তারিত কথা বলার জায়গা নেই, অনেক বড় ভিডিও হয়ে যাবে, সেই জন্য এইটুকু বলেই আপাতত শেষ করছি এনার কথা। এনাকে নিয়েও আলাদা করে ভিডিও আসবে। এবং এরই সঙ্গে সঙ্গে শঙ্খ ঘোষ সম্বন্ধে আরেকটা কথা না বললেই নয়। বাংলা সাহিত্যের, সমকালীন সাহিত্যের পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব তিনি ছিলেন। পঞ্চপাণ্ডব কারা ছিলেন? তিনি নিজে একজন ছিলেন, তার সঙ্গে শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, বিনয় মজুমদার, উৎপল কুমার বসু, এদেরকে মিলিয়ে বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব বলা হতো। এরপর শেষজন 2018-তে বাঙালি, কিন্তু বাংলায় লেখেন না, কখনোই লেখেননি, যদ্দূর আমি জানি বাংলায় লেখেননি, অমিতাভ ঘোষ। তিনি কিন্তু ইংরেজিতে লেখালেখির জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার পান। এবং দারুণ খবর, এইবারে নোবেলের আগে একটা গুজব খুব টিভিতে চলছিল যে অমিতাভ ঘোষকে হয়তো নোবেলের জন্য মনোনীত করা হয়েছে 2025-এ। সেটা খবরটা ঠিক ছিল না, কিন্তু অমিতাভ ঘোষ খুব ভালো লেখেন। তার দুটো বই আমি পড়েছি, হাংরি টাইড আর একটা হচ্ছে দ্য গ্লাস প্যালেস, দুটো আছে আমার কাছে। অমিতাভ ঘোষকে নিয়ে যখন ভিডিও আনবো, তখন নিশ্চয়ই সেই সমস্ত বই দেখাবো। দেখানোর থেকেও বড় কথা, ইনডেপথ আলোচনা নিশ্চয়ই করব। এই হচ্ছে বাঙালিদের বাংলায় লিখে এবং ইংরেজিতে লিখে জ্ঞানপীঠ পুরস্কার পাওয়া। পরের এই সেগমেন্টে আমরা দেখব যে ভাষা যতগুলো করে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে, সেই তালিকায় বাংলা ভাষা কোথায় দাঁড়িয়ে রয়েছে। যেরকম প্রথমেই বলেছিলাম যে 1965 থেকে 2024 পর্যন্ত মোট 65টা জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছে, পুরুষ মহিলা মিলিয়ে।
তার মধ্যে সবথেকে বেশি যে ভাষা পুরস্কৃত হয়েছে, যে ভাষায় লেখালেখি পুরস্কৃত হয়েছে, সেটা হচ্ছে হিন্দি। 12 বার জ্ঞানপীঠ পুরস্কার গেছে হিন্দি ভাষায়। কন্নড় ভাষায় 8টা পুরস্কার গেছে। বাংলা এবং মালায়ালাম এই দুটো ভাষাই 6 বার করে পুরস্কৃত হয়েছে। অর্থাৎ আমাদের, যেটা আমি আগের লিস্টটা বললাম, তার মধ্যে 6 জনই আছেন অবভিয়াসলি। 7 জন আছেন অমিতাভ ঘোষকে ধরে, কিন্তু বাংলায় লেখা লেখক বা লেখিকা তার মধ্যে 6 জন, তার মধ্যে 2 জন আবার মহিলা, 4 জন পুরুষ। এই উর্দু পেয়েছে 5 বার, গুজরাটি, মারাঠি, ওড়িয়া এরা 4 বার করে পেয়েছে, অ্যাসামিজ ও তেলেগু পেয়েছে 3 বার করে, কোঙ্কণি, পাঞ্জাবি এবং সংস্কৃত এবং তামিল পেয়েছে 2 বার করে, ইংলিশ আর কাশ্মীরি 1 বার করে পেয়েছে। এই হচ্ছে টোটাল যে ভাষা অনুযায়ী সেগ্রিগেশন একটা ওরা দিয়েছে দেখছি। তো যেটা বলা যায় সেটা হচ্ছে যে ভাষা অনুযায়ী বাংলা কিন্তু 1, 2 যুগ্মভাবে 3 নম্বরে রয়েছে সবচেয়ে বেশি পুরস্কার পাওয়া অনুযায়ী। যুগ্মভাবে 2024 পর্যন্ত অন্তত 3 নম্বরে রয়েছে। জেন্ডার ডিভিশনটা নিয়ে আগেও আলোচনা করেছি, তবুও আর একবার বলে দিই। সেটা হচ্ছে যে 57 জন পুরুষ এখনও পর্যন্ত, মানে লেখক এখনও পর্যন্ত জ্ঞানপীঠ পেয়েছেন, আর 8 জন লেখিকা এখনও পর্যন্ত জ্ঞানপীঠ পেয়েছেন। সেই 8 জনের মধ্যে 2 জন পশ্চিমবঙ্গ থেকে, আশাপূর্ণা দেবী এবং মর্ষদা দেবী। সেটা আমাদের কাছে খুবই গর্বের ব্যাপার। বাকি 4 জনও গর্বের ব্যাপার অবভিয়াসলি, কিন্তু পুরুষেরা অনেক বেশি পেয়েছেন, মহিলারা অনেকই কম পেয়েছেন। পার্সেন্টেজ খুবই গোলমেলে, সেটার মধ্যে আর গেলাম না। এবার যদি দেখি যে 2000 সালের পর থেকে জ্ঞানপীঠ পুরস্কার বাংলা ভাষায় লেখালেখি করে কজন পেয়েছে, ব্যাপারটা খুবই হতাশাজনক। আগামী দিনে হয়তো আরও হতাশাজনক হতে যাচ্ছে। যাই হোক, যিনি পেয়েছিলেন তিনি শ্রদ্ধেয় শঙ্খ ঘোষ মহাশয়। তিনি পেয়েছিলেন 2016 সালে। আরেকজন বাঙালিও তার 2 বছর পরেই জ্ঞানপীঠ পেয়েছিলেন, অমিতাভ ঘোষ, কিন্তু তিনি বাংলা ভাষায় লেখালেখি করার জন্য নয়, ইংরাজি ভাষায় লেখালেখি করার জন্য। এবং খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে অমিতাভ ঘোষ একমাত্র ভারতীয় এবং অবশ্যই বাঙালি যিনি ইংরাজি ভাষায় লেখালেখি করার জন্য জ্ঞানপীঠ পেয়েছিলেন। অন্য আর কেউ কিন্তু ইংরাজি ভাষায় লেখালেখি করার জন্য এখনও পর্যন্ত অন্তত জ্ঞানপীঠ পায়নি। তো এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। কিন্তু যাই হোক, অমিতাভ ঘোষকে তার শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে সরিয়ে রেখে বাংলা ভাষায় লেখালেখির কথা যদি বলি, তাহলে কিন্তু 2000 সাল থেকে 2024 পর্যন্ত অ্যাওয়ার্ড ডিক্লেয়ার্ড হয়ে গেছে। 25-এরটা এখনও হয়নি, মোস্ট প্রবাবলি হয়নি, বা যদি হয়ে থাকে আপনারা কাইন্ডলি একটু জানাবেন, ওটা আমি দেখিনি সেভাবে। একমাত্র শঙ্খ ঘোষ পেয়েছেন 2016 সালে। 24টা বছরে একজন মাত্র বাঙালি এই পুরস্কার পেয়েছেন, এবং আগামী দিনে এই পরিস্থিতিটা হয়তো আরও খারাপ হতে যাচ্ছে বলে আমার ব্যক্তিগত মতামত। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। তো এই সমস্ত কিছু বলা শেষ। এইবার প্রেডিকশন। যে সমস্ত বাঙালিরা বাংলা ভাষায় লেখালেখি করছেন, আমি তাদের কথাই বলছি। আমি ভারতীয় ইংরেজি বই খুব একটা পড়ি না, যার ফলে তেমন সাহিত্যিক থাকতেই পারেন, তেমন বাংলা সাহিত্যিক আছেন কিনা আমার জানা নেই যারা ইংরেজিতে খুব ভালো লেখালেখি করছেন। সেই জন্য ওই সেগমেন্টটাতে আমি হাত দিলাম না। যদি আপনাদের জানা থাকে যে কোনো বাঙালি, আমি কিন্তু ভারতীয় মানে অবাঙালি ইংরেজিতে লিখছে এদের কথা বলছি না, বাঙালি কেউ যদি ইংরেজি সাহিত্য নিয়ে ভালো লেখালেখি করে থাকে, আপনারা যদি জানেন তাহলে জানাবেন কাইন্ডলি। তা বাদে বাঙালি বাংলা ভাষায় নিয়ে লেখালেখি করছে এবং যারা জ্ঞানপীঠ পেতে পারে ভবিষ্যতে, তাদের একটা লিস্ট আমি মনে মনে বানিয়েছি। এটা অবশ্যই আমার প্রেডিকশান, তা মিলতে হবে তার কোনো মানেই নেই। এটা জাস্ট আমি পাঠক হিসাবে আমার যা মনে হয় সেটা। আমার প্রথম মনে হয় যে সঞ্জীব চট্টোপাধ্যায়, শ্রদ্ধেয় সঞ্জীব চট্টোপাধ্যায়, বর্ষিয়ান লেখক, তার সম্বন্ধে আর কি বলবো। তিনিও একজন লেজেন্ডের মতন। তিনি পেতে পারেন, সম্ভব। একটা জিনিসই মাথায় রাখতে হবে যে তার কিন্তু যথেষ্ট বয়স হয়েছে এবং বয়স বাড়ছে। বাই দ্য ওয়ে, এই মুহূর্তে আরও আনন্দ অ্যাপে কিন্তু একটা রম্য রচনা সিরিজ উনি লিখছেন আর কি, বেশ ভালো লাগছে। প্রথম টাইম পড়লাম চচ্চড়ি। তো যাই হোক, যদি তিনি পান, এটা একটা সম্ভাব্য নাম। ওনার নামটা আমার মাথায় এসেছিল, যদি হয়। আচ্ছা, আর একজনের নাম যেটা আমার মনে হয়, তিনি হচ্ছেন শ্রদ্ধা বাণী বসু। সম্ভাবনা আছে, সেই সম্ভাবনা কতটা উজ্জ্বল বা নিষ্প্রভ সেটা আমি বলতে পারবো না, কিন্তু তার নামটা অটোমেটিক্যালি আমার মাথায় আসলো, বাণী বসু। তার বেশ কিছু ভালো বই, শুধুমাত্র ভালো বই নয়, যাকে বলে থিয়েটারের ভাষায় মঞ্চ সফল বই, তা নয়, মঞ্চ সফল বই প্রচুর আছে যার কোনো সাহিত্যগুণ নেই। তো বাণী বসুর লেখায় কিন্তু মঞ্চ সফলতা যাই থাকুক বা না থাকুক, সাহিত্যগুণ অবশ্যই আছে। অন্তত কিছু বইতে ডেফিনেটলি আছে বলে আমার মনে হয়েছে। মৈত্রেয় জাতক নাম প্রথমেই মাথায় আসে, খনামিরের ঢিবি ইত্যাদি ইত্যাদি, আরও অনেক আছে। 3 নম্বর নামটা
যার নাম মাথায় আসে তার আমি খুব অল্পই লেখা পড়েছি, কিন্তু আমার মনে হচ্ছে তার লেখার ডেপথ অসাধারণ। তিনি হচ্ছেন সন্মাত্রানন্দ। অলরেডি তার বেশ কিছু বই খুব একটা লেজেন্ডারি পর্যায়ে চলে গেছে। নাস্তিক পণ্ডিতের ভিটে, সেটার কথা সবার প্রথমে মাথায় আসে। সন্মাত্রানন্দের যে খুব বেশি লেখা আমি পড়েছি তা নয়, কিন্তু যেটা বললাম যে আমি যেটুকুই পড়েছি আমার মনে হয়েছে যে এই সময় যারা লিখছেন তাদের থেকে একদম অন্য রকমের লেখা। সাহিত্যগুণ কিন্তু একদম এই ভিটামিন ABCD সমস্ত কিছু একদম ঠেসে দেওয়া রয়েছে, শুধু আপনাকে আহরণ করতে হবে। যাই হোক, তো তার একটা নাম, যদিও তাকে হয়তো এখনও অনেকটা পথ যেতে হবে, কিন্তু এগুলো হচ্ছে সম্ভাবনার কথা। এই আর 4 নম্বর যার কথা আমার মাথায় ওই একই রকমভাবে এসেছিল একটু ভেবে, তিনি হচ্ছেন স্বপ্নময় চক্রবর্তী। অলরেডি বেশ কিছু খুব ভালো লেখা লিখে ফেলেছেন। তার তুনিরে ভালো ভালো বই আছে যাকে বলে আর কি, এবং সেগুলোতে সাহিত্যগুণ রয়েছে। আমি শুধু হিট বইয়ের কথা বলছি না, সাহিত্যগুণ আছে এরকম বইয়ের কথা বলছি। তাকেও হয়তো অনেকটা পথ যেতে হবে, কিন্তু এই 4 জনের নাম এই মুহূর্তে আমার মাথায় এসছে। অন্তত আমার যা পড়াশোনা বিদ্যাপতি, তাতে আমার এই 4 জনকে মনে হয়েছে যারা জ্ঞানপীঠের মতন পুরস্কার, যে পুরস্কার একদমই সবাই পায় না, এবং যারা যারা পুরস্কার পেয়েছে তাদের নামগুলো শুনলেই আপনারা বুঝতে পারছেন যে তারা কি মানে মাপের লেখক বা লেখিকা ছিলেন। সেই জায়গায় কিন্তু শুধুমাত্র মঞ্চ সফল হয়ে যাওয়া যাবে না। প্রচুর জটায়ুর মতন সেলিং লাইক হট কচৌরিজ কপিজ বিক্রি হলেই কিন্তু জ্ঞানপীঠ পাওয়া যাবে না, সেভাবে পাওয়া যায় না জ্ঞানপীঠ। ঠিক যেরকম নোবেলের ক্ষেত্রে আর কি, নোবেল পুরস্কারের ক্ষেত্রে সাহিত্যে 8টা বই লিখেও নোবেল হয়, 100 বই লিখেও কিছু হয় না, সেরকম তো উদাহরণ আমাদের আছেই। যাই হোক, এই আর একটু সতর্কতার কথা যেটা বলবো, এই 4 জনের নাম আমি পয়েন্ট আউট করলাম, সিঙ্গেল আউট করলাম। তা বাদে এই সময় জনপ্রিয় লেখক লেখিকা যারা আছেন, লেখিকার কথা বলবো না, লেখিকা আরেকজন আমি খুব লং শটে মানে খুব কষ্ট করে অনারেবল মেনশনে আমি তিলোত্তমা মজুমদারের নাম বলতে পারি, বাট সেটা অনারেবল মেনশনেই বলতে পারি। আই উইল বি ভেরি অনেস্ট, খুবই মানে সৎভাবে কথা বলবো। তা বাদে যারা জনপ্রিয় লেখক আছেন তারা কিন্তু কোনোদিন নোবেল সাহিত্য একাডেমি কী সব আসছে, জ্ঞানপীঠ পুরস্কার তারা পাবেন না, এটা আমি বলে দিতে পারি। সেইটুকু বিদ্যাবুদ্ধি আমার আছে, যাদের বই এখন প্রচুর বিক্রি হয়, প্রচুর জনপ্রিয়, তারা কিন্তু জ্ঞানপীঠ পাবেন না, এটা আমি বলে দিলাম। অন্য পুরস্কার হতে পারে, সাহিত্য একাডেমি হওয়াটা খুব ডিফিকাল্ট তাদের পক্ষে, জ্ঞানপীঠ তো হবে না, এটা আমি বলে দিতে পারি। শিয়ালদা ব্যাংশাল কোর্টের 10 টাকার কোর্ট পেপারে হবে না, কিন্তু সাহিত্যগুণ নেই, বিক্রি গুণ আছে, মানুষের কাছে পৌঁছাচ্ছে, মানুষ যা চাইছে তাই সার্ভ করা হচ্ছে, সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে হু করে, এবং তার দারুণ দারুণ রিভিউ আসছে। সাহিত্যগুণ কিন্তু কিছু নেই, এটা বলে দিতে পারি। এই ছিল আমার প্রেডিকশন। আপনাদের কি মনে হয়? আপনাদের কি মনে হয় অন্য কোনো লেখক, লেখিকা, কবি, গদ্যকার, প্রাবন্ধিক, যেভাবেই হোক, আপনাদের কি মনে হয় যে কেউ আগামীর দিকে এগিয়ে গিয়ে ভবিষ্যতে কোনো এক সময় জ্ঞানপীঠ পেতে পারেন? সেটা 5 বছর পরেও পেতে পারেন, 10 বছর, 20 বছর পরেও পেতে পারেন। জ্ঞানপীঠ পেতে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা অনেকটা লম্বা, সহজ নয়। আপনাদের যদি কোনো মতামত থাকে, যাদেরকে আপনারা মনে করেন যে যারা জ্ঞানপীঠ পেতে পারে, তাহলে তাদের নাম অবশ্যই বলবেন। কেন পেতে পারেন বলে আপনার মনে হয়, সে সম্বন্ধে যদি 2-3 লাইন লিখে দেন, তাহলে আমি এবং অন্যান্য সাবস্ক্রাইবারও একটু সমৃদ্ধ হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও জ্ঞানপীঠ নিয়ে। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর যদি কোনো অন্যরকম ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। ভিডিও কেমন লেগেছে সেটা বলবেন, সেটা বললামই। আর সাহিত্য একাডেমির উপরে আমাদের যে ভিডিওটা আছে, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি, পারলে সেটাও দেখবেন। এই পর্যন্ত আজ, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ভালো বই পড়তে থাকবেন। বাই।